যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এরপরে বঙ্গবন্ধুর উপর চাপ সৃষ্টি করা হলো বাংলার স্বাধীনতা ঘোষণা করার জন্য। বঙ্গবন্ধু বললেন, আমি যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হই, আমার জাতি যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি স্বাধীনতা ঘোষণা করতে পারবো না। কারণ তাহলে পৃথিবীর যতগুলো গণতান্ত্রিক দেশ আছে তারা আমাকে বিচ্ছিন্নতাবাদী বলবে। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26 তারিখে ইয়াহিয়া খান যখন ভাষণ দিলেন, ইয়াহিয়া খান কি বললেন? This time Sheikh Mujib will not go without punished. This time Sheikh Mujib will not go unpunished. We got so many evidence যে শেখ মুজিব এবার বিনা শাস্তিতে বেঁচে যাবে না। আমাদের কাছে যথেষ্ট দলিল আছে, যেহেতু সে স্বাধীনতা ঘোষণা করেছে, এখানে আর কারোর নাম বলার প্রয়োজন আমি মনে করি না। এট দ্য সেম টাইম 26শে মার্চ চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা বাণী প্রচার করেছেন। 26শে মার্চ সারাদিন আওয়ামী লীগের এম এ হান্নান, আওয়ামী লীগের এমপি মোশাররফ হোসেন, আওয়ামী লীগের MNA খান আতাউর রহমান খান কায়সার, ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করে নিয়ে আসছেন, জিয়াউর রহমান সাহেব আপনি আসেন। এই বলেন, পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন আইয়ুব খানের, তার নাম ছিল একে খান। সে একে খান সাহেব ড্রাফট করে দিলেন, আর জিয়াউর রহমান সাহেব তখন বললেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 27 তারিখ উনি এটা 3 বার পড়েছেন, 28 তারিখে পড়েছেন, 29 তারিখে পড়েছেন, 30 তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র মেসাকার হয়ে গেছে। That Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. আর 25শে মার্চের রাতে হানাদার পাক বাহিনী যত্র তত্র হত্যা যজ্ঞের রচিল কাহিনী। মা বোনের ইজ্জত তারা নীল লুটিয়া, গ্রামগঞ্জ বাড়ি ঘর দিল পুরাইয়া। (1971 সাল 25শে মার্চ, সেই কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নিরীহ ছাত্র জনতা শিক্ষকের ওপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপারেশন সার্চ লাইটের নামে যে নৃশংস হত্যাযজ্ঞ চালু হয়েছিল, সেই সময় থেকে দীর্ঘ 9 মাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ সারা দেশে চলেছে নৃশংস হত্যাকাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রাবাস। 1971 সালের 25শে মার্চের রাতে অপারেশন সার্চ লাইট এই নামে যে পরিকল্পনাটি গ্রহণ করেছিল পাকিস্তানি সামরিক জান্তা, তার একটি অংশ এখানে সাক্ষ্য বহন করছে। এই যে মাঠটি দেখা যাচ্ছে আমার বাম দিকে, এই মাঠে তখন প্রশিক্ষণ হতো কীভাবে? মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ট্রেনিংগুলো এখানে চলতো। আর এই মাঠের আমার ঠিক পিছন দিকে যে দেয়ালটি রয়েছে, সেই দেয়ালটি ভেঙে সেখান থেকে অনেককে আসতে দেখা গেছে, বিশেষ করে সামরিক বাহিনীর লোকজন সেখানে ট্যাঙ্ক নিয়ে ঢুকেছিল এখানে। এবং আমার এই সামনে ডান দিকে এখন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতনে যারা
নিহত হয়েছিল হলের শিক্ষক, ছাত্র, কর্মচারী, তাদেরই গণকবর। এছাড়াও আমরা এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, যখনই ছাত্রদেরকে বা অন্যান্যদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল তখন এখানে একটি গর্ত খোঁড়া হয়েছিল। গর্ত খোঁড়ার কাজে লাগিয়েছিল যে সমস্ত ব্যক্তিদেরকে, তারা কেউ কেউ এখানকার কর্মচারী ছিলেন। এই গর্তের মধ্যে একে একে দাঁড় করানো হতো সারিবদ্ধভাবে, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল ফায়ার করে, ক্রস ফায়ারের মাধ্যমে তাদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। তারপরে বলা হতো যে মাটি চাপা দেওয়ার জন্য। যখন একটি দল তাদের মাটি চাপা দেওয়া সম্পন্ন করত, তখন যারা মাটি চাপা দিয়েছিল তাদেরকে আবার গুলি করা হতো। এভাবে পর্যায়ক্রমে এখানে লাশের স্তূপ পড়েছিল এবং সেগুলো মাটি চাপা দিয়ে সেখানে রাখা হয়েছিল। সেই গণকবরটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত আবাসিক এলাকার 23 নম্বর বিল্ডিংয়ের সামনে। যে 23 নম্বর বিল্ডিংয়ে 25শে মার্চের রাতে নেমে এসেছিল নির্মম অত্যাচারের সেই ঘটনা। এই বিল্ডিংয়ের 3 তলায় থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক ফজলুর রহমান, আর 4 তলায় থাকতেন ইংরেজি বিভাগের শিক্ষক ASM রাশিদুল হাসান এবং বাংলা বিভাগের আনোয়ার পাশা। সেই রাতে এই নীলক্ষেত এলাকার পাশেই যে বস্তিটি ছিল সেই বস্তিটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বস্তিবাসীরা প্রাণের ভয়ে আশ্রয় নিয়েছিল এই 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর বিল্ডিংয়ে। একই সাথে ছাদের উপরেও তারা জীবন বাঁচাবার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু পাকিস্তানের সেই সেনাবাহিনীরা তাদের খুঁজে খুঁজে বের করে বেনুট দিয়ে নির্মমভাবে হত্যা করে। আর একে একে তারা তাদের সেই সামরিক জান্তারা ঢুকে পড়ে, সিঁড়ি দিয়ে উঠে পড়ে এবং সেখানে গিয়ে বুটের আঘাতে দরজা ভেঙে ফেলে। এভাবেই কিন্তু নিহত হন, শহীদ হন ফজলুর রহমান সাহেব। প্রাণে বেঁচে যান সৈয়দ রাশিদুল হাসান এবং আনোয়ার পাশা। 27 তারিখে যখন কারফিউ শিথিল করা হয় তখন তারা এই এলাকা থেকে বেরিয়ে দেয়াল টপকিয়ে ইসাখা রোডের সেই শাখা আবাসিক এলাকায় চলে যান। বিশিষ্ট পরিসংখ্যানবিদ, লগ পায়োনিয়ার, গবেষক মনিরুজ্জামান, যিনি শহীদ হয়েছিলেন সেই রাতে। পঁচিশে মার্চের প্রথম আঘাত এসেছিল এই শহীদ মিনার আবাসিক এলাকায়। প্রথমে হত্যা করেছে শহীদ প্রফেসর মনিরুজ্জামানকে, তারপরে জিসি দেবকে, তারপরে গুহ ঠাকুরতাকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে তারা। যখন তারা প্রচার করেছে যে হ্যাঁ আমরা তালিকাভুক্ত 3 বুদ্ধিজীবীদেরকে হত্যা করতে পেরেছি প্রথম সারির, তারপরে তারা প্রতিটি হলে ঢুকে তাদেরকে গণহত্যা চালিয়েছে। এই তো এখানে এই আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটার ওই পাশে একটা ছোট্ট পরিবার বসবাস করত। এক রিকশাওয়ালা এবং তার ছোট্ট শিশু এবং তার স্ত্রী, 3 জনকে এখানে গুলি করে মেরেছে। কিছুই বলার নেই। সেই রাতে প্রথম এসেই তারা এখানে দাঁড়িয়ে প্রথমে বাংলায়, তারপরে ইংলিশে, তারপরে উর্দুতে ঘোষণা করেছে যে প্রফেসর মনিরুজ্জামান, গুহ ঠাকুরতা এবং জিসি দেব আপনারা নেমে আসুন। জিসি দেব কিন্তু এই বিল্ডিংয়ে থাকতেন না, তিনি থাকতেন জগন্নাথ হলের এই পাশে বাংলোতে। তাও কিন্তু তারা কিন্তু ওইভাবে জানতো না, কেন বাঙালিরা দেখিয়ে দিয়েছে, বাঙালি দালালরা দেখিয়ে দিয়েছে তারা বাঙালি নামে কলঙ্ক, তারা দেখিয়ে দিয়েছে। এবং তারা কেউ যখন নামেনি তখন তারা বাসায় গিয়ে দরজা ভেঙে তাদেরকে ধরে নিয়ে এসে প্রথম প্রশ্ন করেছে, আপনার পরিচয় জানতে চেয়েছে, আপনার নাম কি, আপনি কোন বিভাগের অধ্যাপক। যখন তারা বলেছে আমার নাম এই, আমি এই বিভাগের অধ্যাপক, তখন তাদেরকে গুলি করেছে এবং তাকে নির্মম গুলি করে হত্যা করেছে, বায়োনেট চার্জ করেছে। আমরা শিক্ষকরা কিন্তু এই আন্দোলনের সাথে আছি। শিক্ষকদের আন্দোলন 2 ধারার এর মধ্যে চলছে, একটা স্বাধীনতার, আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের। ওই আন্দোলনটাও কিন্তু আমরা করছি এবং আমরা শিক্ষক ক্লাবে মিলিত হই ওই 2 আন্দোলনের জন্যই। কিন্তু যখন মার্চের 2রা মার্চের পর থেকে যেটা শুরু হয়ে গেল সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে ওখানে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হলো এবং আন্দোলন তীব্র হতে থাকলো। প্রতিদিনই আমরা সভা করি,
শিক্ষকরা বিবৃতি দেন, লেখেন, শিক্ষকরা মিছিলও পর্যন্ত করেন, শিক্ষকরা শহীদ মিনারে যে বক্তৃতা করেন। আবার 23শে মার্চ আমার মনে আছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য বুদ্ধিজীবীরা মিলে 23শে মার্চ বাংলা একাডেমিতে একটা সভা করেছি এবং সেই সভাতে আমাদের বক্তব্য ছিল যে ভবিষ্যতের বাংলা কি হবে। আমরা সেখানে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলেছি। সেদিন 25শে মার্চ এবং 14ই ডিসেম্বর এই দুটো মিলে আমাদের শিক্ষক 16 জন শিক্ষক শহীদ হয়েছেন, 26 জন কর্মচারী শহীদ হয়েছে। এটা তো সংখ্যা আমরা পাবো, কিন্তু এই ঘটনাটা হলো যে তারা বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রোশটার কারণ হলো যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে স্বাধীনতার যে আন্দোলন হচ্ছে ধারাবাহিকভাবে 1952 সাল থেকে, তার প্রাণ কেন্দ্র, এবং এইখান থেকেই আন্দোলনটা শুরু হয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলন বলি বা 69-এর অভ্যুত্থানের আগে আসাদ দিবস যেটা উদযাপিত হলো, আমরা শহীদ হলো আসাদ, তারপরে 69-এর গণ অভ্যুত্থান হলো, এই সমস্ত ধারাবাহিকতাটাই ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। এবং আমরা যে দেখলাম যে 71-এ এখন যে একটা পরিণতির দিকে যখন যাচ্ছে, তখন তারা আক্রমণ করলো বিশ্ববিদ্যালয়ের ওপর, এবং বিশ্ববিদ্যালয়ের আক্রমণ করার জন্য শিক্ষকদের ওপরেও আক্রমণটা হলো।